আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে গিয়ে বলবো যে কাজল বলে একটা মেয়েকে আমি দূর দূর এই প্রেম করে যত কঠিন তার চেয়েও বেশি কঠিন সেই প্রেম কাহিনী মা বাবার সামনে প্রকাশ করা। কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবার সামনে গিয়ে বলবো। রক্ষা করো বাবা, 3 দিন তো দূরের কথা, 3 জন্মও এই কথাটা আমি বাবার সামনে গিয়ে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো মানুষটাকে দেখলেই আমার ভেতরের অর্ধেকটা শুকিয়ে যায়। তার চেয়ে এক কাজ করি, আমি বরং মাকে গিয়ে কথাটা বলে আসি। কিন্তু কি বলবো? হ্যাঁ মনে পড়েছে, মাকে গিয়ে বলবো মা আমি না কাজল বলে একটা মেয়েকে ভালোবাসি। ওই তন্ময় বাবুর বোন, ওকেই আমি বিয়ে করবো। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে। পারমিশন? পূজা তুই? আমি জেনে গেছি দাদা, আমি সব জেনে গেছি। তো আবার এ বকুড়ি আমার শুনে কি হচ্ছে? দাদা লাগছে, ছাড়বি তো, নইলে কিন্তু সবাইকে বলে দেব। খবরদার কাউকে বলবি না বলে দিচ্ছি। বলবোই তো, মা বাবা মুকুল সবাইকে ডেকে ডেকে বলবো দাদা কাজল বলে একটা মেয়ের সাথে চুটি প্রেম করছে আর মনে মনে বলছে করুন তারে বিয়া আমি দরজা করি না দেখুন তারে। তোমার পৌঁছা চাই না গ্রামের মামলা আদালত উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে আমি তোমায় জিতিয়ে দেবো। এই দেখ তুই প্রধান সাক্ষী হলেও আমি কিন্তু বিপক্ষে সাক্ষী দিয়ে একেবারে ডিসমিস করে দেবো। কারণ মেয়েটাকে আমি দেখেছি একেবারে পূজা ওভাবে বলেছিস কেন? ওর একটু নাদুস নুদুস চেহারা, ও চলে যাবে। আর জানিস লোকটা একেবারেই ভোতা। কি বললি? ভোতা নয় বল নাচটা গ্রামের মতো। গ্রামের মতো? হ্যাঁ, সরু না খোলে বলে বাঁশির মতো, আরে ভোতা না খোলে বলে গ্রামের মতো। আর জানিস চোখ দুটো একেবারেই ওইভাবে বলিস না দিদি, বল লক্ষ্মী চেহারা। দাদা না হয়ে একটু এঙ্গেল করে দেখাবে। কি হলো তুই হাসছিস যে? আসলে কাজলকে তোরা দেখিসনি? কাজল মেয়েটা বড্ড ভালো রে, ওর মা বাবা কেউ নেই, আছে শুধু একমাত্র দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় তখন ও যে বড় অসহায় হয়ে পড়ে। অসহায় কেন? ও তো তোর আমার মতো ঘোরাফেরা করতে পারে না, কারণ ও যে অন্ধ। হ্যাঁ খুব অবাক হলি তাই না? হ্যাঁ দাদা, ভাবলি একটা অন্ধ মেয়েকে দাদা কেমন ভাবে ভালোবাসলো। দাদা যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার মাথাটাকে অপরূপ স্বপ্নে ভরিয়ে দিয়েছে, অন্ধ হলেও যার হৃদয়ে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষুর রূপালী আলো। আর সেই আলোর জ্যোৎস্নামাটা তোদের এই আকুলতাই আমার কাছে কাছে পাওয়ার জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছে রে। আমি তোমার চিন্তা নেই দাদা, কিন্তু মুকুল এই মা বাবাকে গিয়ে কেমন করে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে পুত্রবধূর স্বীকৃতি দাও? তোর হয়ে আমি মাকে বলি রাজি করাবো দাদা। আর আমি আমার হবু বৌদির হয়ে মাকে গিয়ে বলবো। কি বলবি রে মুকুল? বড় আশা করে এসেছি গো কাছে আমাদের একটা অনুরোধ তুমি রাখবে। তুমি না রাখলে আমাদেরকে বড় খুশি হয়ে যাবে মা। দাদা দিদি আমরা সবাই মিলে বলছি মা, আমাদের একটা ছোট্ট অনুরোধ। পাগল কোথাকার, তোদের কোন অনুরোধটা কোনোদিন বাকি রেখেছি কি? বল কি কথা, আমি নিশ্চয়ই রাখবো। কথাটা বিশেষ কিছু নেই মা, ওই মানে দাদা বলছিল নিশ্চয়ই কোনো গোপন কথা, তাই সহজে বলতে পারছিস না।
মা কি কথাগুলো বলতেই হবে মিতুল, বল কি বলতে চাস? না মানে আমি বলছিলাম দাদা তুমি তো আগের মতো আমাদের আর ভালোবাসো না মা। মিতুল, দাদা আমার যেন মনে হয় আমাদের মধ্যে তোমার ভালোবাসাটা কেউ যেন চুরি করে নেয়। তাই যদি হয় তাহলে সেই আগের মতো তুমি কেন আমাদের নিজের হাতে খাইয়ে দাও না মা? কেন সেই আগের ছোটবেলার মতো আমাদের মাথায় হাত বুলিয়ে দাও না মা? পাগল কোথাকার, তোরা কিছু এখনো ছোটটা আছিস, কত বড় হয়ে গেছিস। সন্তান যত বড়ই হোক না কেন মা, মায়ের কাছে সে তো শিশুই। তুই ঠিকই বলেছিস, সন্তান মায়ের কাছে চিরকাল শিশুই থাকে। তাই আমি আমার এই সন্তানকে নিজের হাতে আমি প্রসাদ খাইয়ে দিলাম। আমার লাল, সবই ধর্মেতে, সবই ধর্মেতে তোর কথা বলতেই হবে আরতি, ওই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? আমি আমার বড় খোকাকে পরিশ্রমের জন্য কোম্পানি লিখেছিলাম, তাই তো এই গানটা গাইলে আমার বড় খোকা। কেন কেন তুমি আমাদের সবার লক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকা আমার মাতৃহৃদয়কে ক্ষত বিক্ষত করে আজ 25 বছর তুমি আমার সংসারে এসেছো, বহুবার তোমার ওই কান্নার কারণ জানতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে আসছি। তোমাকে বলতেই হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? আমাদের কোথায় তুমি খুবই দুঃখ পেয়েছো মা? দুঃখ পেয়েছো? মিতুল, তোমার আদর পাহাড় লোভে আমরা বলি তুমি আমাদের ভালোবাসো না, সে কথাই বলি তুমি খুব কষ্ট পেয়েছো মা। না রে মিতুল না, তাহলে তুমি কেন কাঁদো মা? তোরা শুনবি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই। এই 25 বছর ধরে তুমি কার জন্য কাঁদছো? পিতৃ মাতৃহীন অনাথ সন্তানদের জন্য। অনাথ সন্তানদের জন্য? হ্যাঁ, আমি যখন আমার মিতুল পূজার মুখকে আদর করি তখন আমার মনে হয় যার মা নেই কেউ বুঝি থেকে আদর করে না, কেউ বুঝি তার কপালে চুমুকে বলে না মা খোকা, মায়ের কোলে তুমি হাসছো যে? নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজে তুমি মিথ্যাগুলো বলে গেলে। দেখো না, মিথ্যে নয়, আমি তোমার স্বামী, দীর্ঘ 25 বছর ধরে আমি তোমায় দেখে আসছি। তোমার গোপন বেদনা ঢাকতে যতই তুমি কৃত্রিম হাসি হাসো না কেন, ওই বেদনা কৃত্রিম হাসি দিয়ে ঢাকা যায় না। তুমি কি আমার অবিশ্বাস করছো? না, আমি শুধু ভাবছি আমার স্ত্রীর অন্তরে এমন কোন ব্যথা লুকিয়ে আছে যা জানার আমারও অধিকার নেই। তুমি আর কখনো আমি জানতে চাইবো না। যেদিন তোমার ওই গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে ধরা দেবে, সেদিন আমি তোমার সব কথাই শুনবো। বাবা, রবিবারেও তোমাকে অফিসে যেতে হবে বলি একটা দিনে তোমাকে ছুটি নিতে ইচ্ছে করে না? না রে মা, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে একদিনও ছুটি নেই। তবে হ্যাঁ, আমি ছুটি নেব সেই দিন যেদিন এই শান্তিপুরের মাটিতে আসল শান্তিকে ফিরিয়ে আনতে পারবো। ও হ্যাঁ আরতি, একটা কথা, আজকাল তোমার ওই বড় ছেলে নাকি কাজল নামে কোনো এক অন্ধ মেয়ের সাথে ভালোবাসাবাসি করছে। অন্যকে ভালোবাসি? হ্যাঁ, ওকে বলে দিও আমি ওই ভালোবাসাবাসি কিন্তু একদম পছন্দ করি না। বাবা, হয় ভালোবাসা বন্ধ করুক, নয়তো মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। কেমন?
ভাঙতে যাচ্ছিলাম, কিন্তু তার মাঝে দাদা হঠাৎ ওই ধান ভাঙতে শিবের গীত গাইতে শুরু। তবে যাই বলিস তোরা, এই বিদ্যুতে আমার আপত্তি আছে। লক্ষ্মী মা আমার, আর তুমি আপত্তি করো না। বাবা যখন মত দিয়েছেন আমিও দেবো, তবে একটা শর্তে। কি শর্ত মা? গান্ধারী যেমন তার ধৃতরাষ্ট্রের স্বামীর সামনে চোখে পটি বেঁধে থাকতে, তোকেও তেমনি আমার অন্ধ বৌমার সামনে চোখে পটি বেঁধে থাকতে হবে। দাদা পারবি তো? সবসময় ফাইলামো করিস না তো। ওরে বাবা, আরে যাও দাদা যাও, শীঘ্রই আমার হববতীকে এই শুভ সংবাদটা দিয়ে এসো। দেখবে আমার হববতী এই সংবাদ শুনে আনন্দে আচ্ছন্ন হয়ে তোমার গলা জড়িয়ে ধরে বলবে, গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমি বনে রাজা করে। গোলাপ ফুল ধরাই দিব রে, তোকে একদম ফাইলামো করবি না। জানিস তো আমি তোদের বর্দা, আমি ইচ্ছে করলে তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। হ্যাঁ, শাস্তি? আনন্দে আত্মহারা হয়ে দাদা সরষে ফুল দেখছে। আরে সর্ষে ফুল নয়, সর্ষে ফুল নয়, বল বিয়ের ফুল দেখতে। কে তোমরা? আমরা সেট কিষান লালা রাজ মে পাথর বুলেট নাইতে নয়, বদলা নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বদলা। তোমার বাবা ডিএসপি আমাদের বস সেট কিষান লালের চলার পথে কাটা হয়েছে, তাই তোমার বাবাকে একটু সাহায্য করতে তোমাদের সংসারে আমরা একটা ছোট্ট অপারেশন করতে পারি। হ্যাঁ, তেমন নয়, শুধু তোমায় তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে একটা কালি না চলছে থাকতে তোমার বাবাকে চিরদিনের মতো শান্তিপুর ছেড়ে পালিয়ে যেতে হবে। অন্যের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে এগিয়ে আসবে না। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে শুধু আমরা একটা রাত আটকে রাখবো। কাল সকালে হয়তো আপনার মেয়ের ধর্ষিতা লাঞ্ছিতা মেয়ের মৃতদেহটা আসবে, নয়তো কালকে রাস্তার ধারে খুঁজে দিতে বলবেন আপনার লাঞ্ছিতা মেয়ের মৃতদেহ। আপনার স্বামী না ডিএসপি, ডিএসপি সাহেবকে বলবেন যেন আপনার ধর্ষিতা লাঞ্ছিতা মেয়ের মৃতদেহটা ওই গঙ্গার ধারে খুঁজে আনে, বুঝলেন? তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। যেখান থেকে হোক যেমন করে হোক আমি দিদিকে খুঁজে বের করবো। দিদি তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি আমার মেয়ে ফিরিয়ে দাও।
কাঞ্চা বেটা, কাঞ্চা বেটা, কোথায় গেলি রে বেটা? এই বুড়ো বাপটার কথা কি একটি ভালো মনে পড়ে না? আমি জন্ম দিলাম ময়নার পেটে ধরে ঠিকই, কিন্তু আমরাই তো তোকে সেই কোন ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে যত্ন করে মানুষ করেছি। ময়নার বুকে দুধ খেয়ে তো তুই বড় হয়েছিস, তবু কি ময়নার তোর মা হতে পারেনি? আমি তোর বাবা হতে পারিনি। বল না বেটা, বল, বল না বেটা, তুই বল বেটা, বল। সে তো মানে কেউ নয়, কেন কেন তার জন্য আমরা কাঁদছি? তুমি একদম কাঁদবে না বলছি, একদম কাঁদবে না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে নয় আমার কেউ নয়, কি তোর কে? তুই কেন কাঁদছিস? তার জন্য চোখের জল ফেলতে আমার হয়েই গেছে। সে কি মানুষ বাবা? তার মনে কি এতটুকু দয়া মায়া রয়েছে? আর তাই যদি থাকতো তাহলে আমাদের কাঁদিয়ে সে এমনি করে পালিয়ে যেতে পারতো না বাবা। পালাবে তোরে বেটি, পালাবে। সে যে কোকিলের ছেলে, কাকের বাসায় বড় হলো, কাকে কখনো আপন হতে পারে? পারে না রে বেটি, পারে না। অথচ এই বুড়ো কাকটা দিনের পর দিন তার স্নেহ তোর মুখটা মাঝে আটকে রেখে তোকে আমি তিল তিল করে বড় করে তুলেছি। নিজে হাতে পেটা খেয়ে ওকে পেট ভরে খাইয়েছি। এই কথাগুলো কি ওই কোকিলের ছেলেটার একটি ভালো মনে পড়বে না রে বেটি? এটাই তো নিয়ম বাবা। কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছেলে কাকের কথা কোনোদিন মনে রাখে না। তার ভালোবাসার কথাও সে কোনোদিন মনের মধ্যে ভুলিয়ে রাখে না। কিন্তু আমি কেমন করে ভুল বলে বেটি? ঘুমের মাঝেও কাঞ্চা ছায়া থেকে আমি চমকে জেগে উঠি। আমি খেতে বসলে তার মুখখানা যে আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো খাওয়া বন্ধ করে আমি কাঁদতে কাঁদতে উঠে আসি। দাদা, আর আমি কাঁদবো না। পরের ছেলের জন্য কেঁদে কি লাভ বলতে পারি? এখন দেখিস বেটি, আমি আর তার জন্য একটি ফোটাও চোখে জল ফেলবো না বেটি, একটি ফোটাও না। বাবা খাবে চলো, তোমাকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি, চলো বাবা। তাই চলে মা, আমার আমার যে ভীষণ খিদে পেয়েছে, যে আমার জন্য একটু ভাবে না, তার জন্য আমি কেন শুধু তো ভেবে বলবো? কি হয়েছে লোকাই? আবার তুই কোন সর্বনাশ করতে এসেছিস? এত বড় সর্বনাশ করেও তোর কি মনের আশা মেটে? যে অন্যায় আমি করেছি বংশীপুরু, তার কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে নিজের হাতে গলা টিপে শেষ করে দাও। আরে মোরা যদি এত সব, তাহলে যা গলায় দড়ি। তাই দেবো রে ঝিমলি, তাই দেবো। আত্মহত্যা করে আমি আমার মনের জ্বালা জুড়াবো, কিন্তু তার আগে আমায় অন্তত একটা ভালো কাজ করে যেতে দে। ভালো কাজ? হ্যাঁ রে ঝিমলি, কাঞ্চাকে তোদের কাছ থেকে সরিয়ে একটা দিনও আমি শান্তি পাইনি। তাই তো কাঞ্চার খোঁজে আমি শহরে ছুটে গেছি। আমার কাঞ্চা বেটার সাথে তোর দেখা হয়েছিল লোকাই? পেয়েছি বংশীপুরু, পেয়েছি। পেয়েছিস? দাদা, দাদা খোঁজ পেয়েছিস? হ্যাঁ ঝিমলি। কোথায় আছে বল, কোথায় আছে আমার দাদা? আমার কাঞ্চা বেটা ভালো আছে তো লোকাই? আবার আমার কথা বুঝি খুব জিজ্ঞেস করছিল। আচ্ছা কবে ফিরে আসবে সে কথাটাই বোধ হয় তোকে মনে পাঠিয়েছে, তাই না? বল না কবে আসবে আমার দাদা, বল না রে লোকাই। না মানে আমি জানতাম সে ফিরে আসবে, নাইবে আমি জন্ম দিলাম। তবু তবু আমি যে তার বাবা, আমার সঙ্গে না খেলে তার ঠিক খাওয়াই হতো না। আমার উপর অভিমান করে সে কি বেশি দিন থাকতে পারে? পারে না। বল লোকে বল, কবে সে ফিরে আসবে? আসবে কেমন করে বংশীপুরু? কাঞ্চা
কাঞ্চার যে বিপদ। কিসের বিপদ বল, তুই চুপ করে থাকিস না। কি হয়েছে আমার কাঞ্চা বেটার? মনের দুঃখে কাঞ্চা আত্মহত্যা করতে একটা মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্যের করে কাঞ্চা বেঁচে গেছে না খুড়ো, কিন্তু 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 মাথাতে বড় চোট লেগেছে। মিথ্যে নয় রে ঝিমলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছে এই গাড়ির মালিকই কাঞ্চাকে তার সঙ্গে করে নিয়ে গেছে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছে। আমার কাঞ্চা দেখে এসেছি। আমার কাঞ্চা বেটা কেমন আছে লোকাই? সে ভালো আছে তো? ভালো নেই খুড়ো, ভালো নেই। মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলেই শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে। মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছে কিনা। লোখাই আমি যাবো, আমি যাবো লোখাই, আমি যাবো। না 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 না, আমি যাবো। আমি আমার সেবা দিয়ে আমার কাঞ্চা বেটাকে সুস্থ করে তুলবো। তুমি পারবে না খুড়ো, রাতের পর রাত কাঞ্চার সামনে জেগে থাকতে হবে। তুমি বুড়ো হয়েছো, এত কষ্ট তুমি সইতে পারবে? কেন পারবো না? মনে পড়ে কাঞ্চার যখন ছোটবেলায় অসুখ করেছিল তখন আমি কত তোকে মুখে করে নিয়ে কাটিয়েছি। বল লোকে বল, আমার কাঞ্চা বেটা কোথায় আছে? তুই আমাকে তার থেকে নিয়ে চল, লোখাই দিয়ে চল। না না লোখাই না, বাবাকে নয়, তুই আমাকে নিয়ে চল লোখাই, আমাকে নিয়ে চল, আমি দাদার কাছে যাবো। শিবলি, হ্যাঁ বাবা। ঝিমলি ঠিকই বলেছো গো বংশী খুড়ো। তাছাড়া তো কাঞ্চার জ্ঞান হলে শুধু ঝিমলি ঝিমলি বলেই ডাকে, কখনো তো বাবা বলে ডাকে না। বাবা বলে ডাকে না? না খুড়ো, তাই আমার মনে হয় এই ঝিমলির পাশে থাকলেই কাঞ্চা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। না না তুমি কিচ্ছু ভেবো না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। বাবাকে সুস্থ করো, আমি তোমার কাছে আবার ফিরে আনবো বাবা, আবার ফিরে আনবো। চল লোখাই চল। তাই আনিস রে বেটি, তাই আনিস। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো করুণাময় ঈশ্বর, তুমি আমার জীবনের বিনিময়ে আমার কাঞ্চা বেটার জীবন ফিরে দাও। আর আমি কিন্তু চাইতে থাকবো, আর আমি কিন্তু কোনো ফায়দা হবে না বুঝো। যদি বসতে চাও এসো, এই বাচ্চার বুকে এসে ধরে দাও। ওই পথ বন্ধ করে থাকে ঘুরে। না না না, আমি কিছুতেই তোমাদের মতো নরপথের হাতে আমার জীবন যাপন ফিরিয়ে দেবো না। ফিরিয়ে না দিয়ে যাবে কোথায়? বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই নোংরা হাসি। তোমরা জানো না শয়তান দেখে আমি কি আমার সত্যিকারের পরিচয়। একবার যদি আমার বাবা এই সংবাদ পায় তাহলে তোমাদের রাস্তার কুকুরের মতো গুলি করে মারবে। তার আগে আমরা দুজনে রাস্তার কুকুরের মতো তোর শরীর কেটে পুটে কামড়ে জীবন খাতার সংগ্রাম আমি, নৌকায় তুলি তুফান, কুমার মায়ের ছেলে আমি, কাঞ্চা আমার নাম। পাপের নিধনে পূর্ণের চাবুক হাতে আমার কাছে। তোর মালিক ডেকে দিয়ে বলিস ওর বস এসেছে। কিষান লালজি হুকুম দিয়েছে, বসকে দিয়ে বলবি গুরু। আবার বলছি ভাগ ভাগ এখান থেকে। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা তুমি ভালো করলে না গুরু। এই ছোট্ট ভুলটার জন্য তোমার সারা জিন্দেগিটাই ভুল হয়ে যাবে। জ্ঞান নেওয়ার জন্য আমার জন্ম হয়নি,
আপনি ঠিকই বলেছেন, নিজের জীবন বিপন্ন করে যেভাবে আপনি এই পূজার নারীত্বের সম্মান রক্ষা করেছেন। কিন্তু কেন করেছি বলো তো? কেন? ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে তোমার রূপ যৌবন আমি একটা ভোগ করবো। চিৎকার করো, বলো কেউ আছো? কর্ণের হাত থেকে আমাকে বাঁচাও। কেউ এগিয়ে আসবে না, কেউ এগিয়ে আসবে না। এই যুগের দরদি মহোদয় ব্যক্তিগণ এখন সার্চের বিছানায় ঘুমিয়ে আছে, তাই তোমার কাদের অর্থনাথ এখন ওদের কানে যাবে না। এসো এসো। তোমরা উঁচু তোলার মানুষ, আমাদের নিচু তোলার মানুষদের মানুষ বলে ভাবো না। তোমাদের মতো উচ্চবিত্ত মানুষদের জন্য আমরা সমাজ থেকে ছিটকে পড়ে একটা বঞ্চিত দ্বীপ। সেটা তোমাদের মতো বাবুদের জন্য আজকের এই কলির কন্যের জন্ম। হ্যাঁ, কলির কর্ণ। তার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদ করেছিল। বোকা ছিল। যুগ বদলেছে ম্যাডাম, তাই আজকের এই কলির কর্ণ তার শততর মহত্বকে দুপারে মারিয়ে ওই দুঃশাসনের মতো ঝাঁপিয়ে পড়বে দ্রৌপদীর বস্ত্র। দাপরের কর্ণের সাথে আজকের এই কলির কর্ণের মিল হইতে যেও না। ওই প্রতি যুগে যুগে যেমন এক পাদ করে ধর্মের ক্ষয় হয়েছে, তেমনি এক পাদ করে বেড়েছে পাপের দৌরাত্ম্য। আচ্ছা, পাপের বলে বলুন, কলির কর্ণ সারা সমাজকে টেনে নিয়ে যাবে পাপের পঙ্গিল আবর্তে। যৌবন বলি দিয়ে শুরু করবে তার অধঃপতনের জয় জয়। তুমি চুপ করো, জন্ম আমার চিরকলঙ্কিত, মাতৃসুধা আমার দুর্লভ শব্দ। আরে মা, ওই মা শব্দটা আমার জীবনের মায়া। অরিচিকা, তুমি আমি উল্কার মতো পড়েছি, আমি ছিন্ন মন সেওয়ার মতো নদীর জলে ভেসে, আমি আগ্নেয় অগ্নির মতো পৃথিবী ঘুরে বেরিয়ে এসেছি। স্নেহ মায়া মমতা শব্দগুলো আমার জীবনে মিথ্যা। কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারাবে, তবু কোন নারীর নারীত্ব হরণ করে কোন নারীত্ব এক বিন্দু অস্ত্র ঝরাবে না। সব এক বিন্দু অস্ত্র ঝরাবে না। যাও, তুমি চলে যাও, যাও, তুমি চলে যাও। জানি রে মা, জানি। দু চারটা খুচরা মস্তান আজকাল নিজেদেরকে নবাব বাদশা ভাবতে শুরু করেছে, আর ওদের সীমাহীন স্পর্ধায় ওদের মূর্খের মতো টেনে নিয়েছে এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি চ্যালেঞ্জ মোকাবেলা। তোদের এই শহরকে এখনো তোরা চিনিস না লম্পট, আর সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছিস। এবার দেখ ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি নিষ্ঠুর কত কত ভয়ঙ্কর। বল শয়তান, তোর সঙ্গে আর কে কে ছিল? কি নাম তাদের? বল বল বলছি। না, মেরো না বাবা, মেরো না ওকে, তুমি মেরো না বাবা, ও সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তুই যে বললি এই লোকটা। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই লোকটাই আমাকে ওদের কাছ থেকে উদ্ধার করেছে বাবা। কি ভুল করলাম আমি, না জেনে শুনে একজন নিরপরাধ যুবককে। আমার করো বাবা, মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আসলে কিষানলাল নামে এক অসাধু ব্যবসায়ী কিছু বেআইনি কার্যকলাপে বাধা দিতে গেলে
সে কিছু গুন্ডা পাঠিয়ে আমার বাড়িতে অ্যাটাক করে। আমার বউ ছেলে তাদেরকে বাধা দিতে গেলে তারা ইনজোর্ড হয় এবং হাসপাতালে গিয়ে আমি শুনি আমার একমাত্র মেয়ে পূজাকে ওরা কিডন্যাপ করেছে। সেই সংবাদ শুনে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। আমায় কিন্তু তুমি ভুল বোঝো না বাবা। আয় রে মা, তুই ভাবিস নে সেই লম্পটের দল যেখানে লুকিয়ে থাক আমি তন্ন তন্ন করে অনুসন্ধান করবো। ওই কারবালার মনুসন্তান থেকে পড়াশিল পান করে যারা বাইরের নিজের দায়িত্বকে অপমান করে, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা নারীদেরকে শুধুমাত্র মুখের তাবুক তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দেবো। ভারতবর্ষের আইন আদালত এখনো শেষ হয়ে যায়নি, এখনো শেষ হয়ে যায়নি। আমাকে তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা? বাহ, দারুণ ব্যবসা। এই অভাগা কর্ণের নিদারুণ অপরাধে নির্মম প্রতিশোধ তুমি নিলে। ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে গেলে এক ঘৃণার ক্ষত। তোমার অন্তরে আজ যে আমি ক্ষতের সৃষ্টি করে গেলাম তা নিরাময় করতে আবার আমি আসবো কর্ণ, আবার আমি তোমার কাছেই আসবো। এসো না ম্যাম সাহেব, এসো না, তুমি এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে তোমার দেহ মন প্রাণ সব কলঙ্কিত হয়ে যাবে। তুমি এসো না। গুরু, তোমার চোখে জল, আগুন ঝরা গুরু, আগুন। আর সেই আগুনে পুড়ে ছাই করে দাও ওই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির সাজানো সংসার। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বলে খোড়া ক্ষমার অস্ত্র দিয়ে ওরা কর্ণের বিবেকে ওরা ক্ষত করে দিয়েছে। তাই কখনো কোনোদিন আর হিংসার অস্ত্র ধরবে না। বলো কি গুরু, দেশ সাজবে অথচ স্বীকার করবে না, তাই কখনো হয়? ওই ছবরির বোধ হয় তোমার দিল জখম করে চলে গেছে, তাই না? আরে ছাড়ো গুরু, প্রথম একটু আদ্র এমন হবে, তারপর দেখবে এমনি থেকে তোমার সাদা দিলটা একটু একটু করে কালো পাথর বনে গেছে। বাচ্চা চলো গুরু, তাহলে ওই মাইক করতে টুকরিকে তুলে এনে তোমার হাতে তুলে দেবো, আর তুমি ওই টুকরিকে নিয়ে পুজো করে প্রসাদ বানাবে। আর আমরা সেই প্রসাদ না বলে না। আর আমি কখনো ওই হিংসার অস্ত্র ধরবো না, নোংরা কাজ আমি কোনোদিন করবো না। নোংরা কাজ? হ্যাঁ, নোংরা কাজ। বাচ্চা স্কুলে তোরা তো অনেক পাপ করেছিস, অনেক নারীর সম্মান হরণ করেছিস, কিন্তু কখনো কি তোরা কোনো নারীর সম্মান ফিরিয়ে দিয়েছিস? দেখবি শত শত নারীর সম্মান হরণ করে যতখানি আনন্দ পেয়েছিস, তার চেয়ে একটা নারীর সম্মান ফিরিয়ে দিয়ে তার চেয়ে অনেক গুণ আনন্দ পাবি রে বলে, অনেক গুণ আনন্দ বেশি পাবি। বাচ্চা সালা কর্ণ একদম যুধিষ্ঠির বানিয়ে গেল। तुम साला भद्र आदमी बनबे, कुत्ते शेर बनिए जावे, गधे घोड़ा बनिए जावे क्या? अरे उन लोग के बंदे, तुमको मालूम ना थे कि तुम साला बेजन्मा थे। और समाज के पास गए, समाज तुमको लाठी मारबे। अरे भद्र आदमी के पास गए, वो लोग तुम्हारे मुंह पे थूथू चटाबे। अब तुम्हारा सेवा करने खाना दुनिया बुझे हमारे मुंह के फूल चंदन छुटाबे, ताई ना समझे? से आप तुम्हारा কথা শুনে কোনো হিংসার অস্ত্র ধরবে না। দাদা গুরু, আমরা তোমায় যেতে দেব না। এই কর্ণকে আটকে রাখার সাধ্য কারণ এই বাচ্চা আছে, আমাদের আছে। এখান থেকে তোমাদের রাস্তায় বেরোবে। তুমি না বুলেট শালা, তুমি ভেবেছো যে পুলিশের কাছে আমাদের সব গোপন খেলা পাস করে দেবে? তা হবে না গুরু, হয় আমাদের সাথে থাকতে হবে, নইলে জান দিতে হবে। এরপর যখন বাড়ির থেকে বেরোবে তোদের স্ত্রীদেরকে বলবি নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে যেন তোদের পা থেকে মাথা অবধি পুড়িয়ে দেয়। কারণ বিনা প্রোটেকশনে এসে কর্ণের সামনে পড়লে শালা উড়ে গিয়ে কোন ভাগারে পড়বি, চেয়ার শুকনো খুঁজে পাবে। परशुराम शिष्य है
भाग्य जो तू आज बेचे गली सुन कर लो। किसान लाल के साथ दुश्मनी करके कोई माँ का लाल जिंदा नहीं रह सका और तू भी कभी जिंदा नहीं रह सकेगा। तो के हमें 3 रोज टाइम दिलो, उसके अंदर तू अपने दिल को पूछकर समझ ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। আর তুমিও শুনে রাখো শেখ কিশোর লাল আগরওয়াল, এই কর্ণের চিতা যদি জ্বলে সেটা তোমার চিতার পাশেই জ্বলবে। কর্ণের যেমন জন্মের কোনো পরোয়া নেই, তেমনি চিহ্নের মতো কোনো ঠিক নেই। তাই সে যতক্ষণ বাঁচবে বীরের মতো মাথা উঁচু করে বাঁচবে। আর যদি মরতেই হয় মতোই মরার কামড় দিয়ে মরবে। কথাটা মনে রাখো শেখ কিশোর লাল আগরওয়াল। पेছন থেকে नहीं, उस साले के साथ हम नया ट्रिक खेलेंगे। अरे अरे तन्मय बाबू, तुम लोग काम छोड़ के यहाँ आज থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করেছি। কেন কেন? 6 মাস আগে আপনার কাজ মিলে কাজ করার সময় মেশিন বাস্ট হয়ে ভুবন মাইতি মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 2 লক্ষ টাকা এবং তার 2 ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আপনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। তাই আমরা আর এই সমস্ত শ্রমিকরা স্থির করেছি আপনি প্রতিশ্রুতি পূর্ণ পালন না করা পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। ये कैसा बात तन्मय बाबू, एक मामूली श्रमिक के लिए तुम लोग हमारा लाखों रुपए का कारोबार को बंद करिए रखबे। যে মামুলি শ্রমিক আপনার বুকের রক্ত দিয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে তুলেছে, তার মৃত্যুর ক্ষতিপূরণ দেবেন না, তাই কখনো হয়? তন্ময় বাবু, শুধু ভুবন মাইতির মৃত্যুর ক্ষতিপূরণ নয়, এবার থেকে আপনার মিলের লাভের 15% বোনাস হিসেবে এই শ্রমিকদের মধ্যে দিয়ে দিতে হবে। আপনার মিলে লাল বাতি জ্বলবে। তন্ময় বাবু, আমাদের দাবি মানতে হবে, সর্বহারা ফুলের মূল্য দিতে হবে। অত্যাচার মার খেয়ে আর কাঁদবো না করে খেলবো না করে আখিরদার, মার খেয়ে আর কাঁদবো না করে খেলবো না আখিরদার হইব না। হলে মোরা গরিব চাষি, আমরা সবাই বঙ্গবাসী। হলে মোরা গরিব, আমরা সবাই বাংলাবাসী। বাংলা মায়ের বুকের মধ্যে আছে বাঁচার অধিকার। মার খেয়ে আর কাঁদবো না তো খেলবো না আখিরদার হইব না, হইব না, হইব না। বেশি প্যান প্যান করলে মুখটা তো চিরকালের জন্য বন্ধ করে দেবো। তুই মুখ ছেড়ে দিয়ে শালা বোমা মারে এখন আর বডিটাকে উড়িয়ে দেবো। আপনারা পোষা কুত্তাদের সেকল দিয়ে দেখুন ছেড়ে বেশি ভেগ করলে ওদের গাছগুলো ভেঙে দেবো। তন্ময় গাঙ্গুলি, खबरदार। अरे तुम लोग पागल हो गया क्या? सर जी, अरे तन्मय बाबू हमारा श्रमिक दोस्त আছে, अरे श्रमिक लोग हमारा भाई আছে, इसीलिए वो लोग कुछ अपडार जरूर करबे। श्रमिक मालिक भाई भाई होने के नाते एक दूसरे के लिए क्यों ना सोचबे, जरूर सोचबे। ताहले हमारे दाबी। अरे भाई, इसीलिए तो हम ही तुम्हारे साथ पर्सनल बात बोलबे। तुम लोग जाके धर्मघट हटा लो, दाबी तुम लोगों का जरूर मिलबे। जाओ हसन भाई, ठीक है, तो मैं जाता हूं। তোমরা সবাই মিলে সামনে জড়ো হও, আমি না আসা পর্যন্ত মিল তোমরা চালু করবে না। এবার তাহলে আলোচনা করুন শেখজি। पहले
तुम्हारे साथ कुछ आलोचना हो जाए। আমার সঙ্গে हाँ, तुम नेता हुई छो, आंदोलन भी कर छो, इसीलिए पहले तुम्हारे साथ कुछ आलोचना होना जरूरी है। तो बोले तन्मय बाबू, ये श्रमिक आंदोलन तोड़ने के लिए तुमको क्या तो रुपया दीते होगे? কি বললেন? ঘুষ দিয়ে আপনি এই শ্রমিক আন্দোলন ভাঙতে চাইছেন? আরে ঘুষ কেন বলছেন দাদা, বলুন দক্ষিণা। দক্ষিণা? আরে নিয়ে নিন নইলে পরে পস্তাবেন। থামো। যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তাদের বুকের বন্দর দিয়ে গড়ে তুলেছে মালিকদের স্বার্থের বুনিয়াদ। শ্রমিকদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে স্বার্থপর মালিকের দল গোগ্রাসে কিনে চলেছে স্ফূর্তির রাজভোগ। অথচ তার বিনিময়ে শ্রমিকদের বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার দিতে আজ আপনারা বঞ্চিত। তন্ময় বাবু, বিধান জি, শ্রমিকরা ভুকা থেকে আর আপনাদের ব্যাংক ম্যানেজার বাচ্চাটাকে ভাবতে দেবে না। আপনাদের আকাশচুম্বী করতে তার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার উপযুক্ত মূল্যটুকু না দেন, তাহলে শ্রমিক আর মালিকদের মধ্যে শুরু হবে অবসীনা বাঁচার সংগ্রাম। তোমার দাবি क्या है? শ্রমিকদের প্রতিনিধি হয়ে আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি। তাই সমস্ত শ্রমিকদের দাবি আমার দাবি। अभी तुमको 50,000 रुपया दिवे, ये आंदोलन बंद करो। থামুন। क्या? এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোক দেখিয়ে যে অপমান আপনি করলেন, সেই অপমান শুধু আমার নয়, সারা সমগ্র শ্রমিক শ্রেণী। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণী দাবি হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের ন্যায্য দাবি মিটিয়ে না দেন, তাহলে ওরা জোর করে ছিনিয়ে নেবে ন্যায্য পাওনা। तेरा पालना भी हम एकदम साले दिलो खराब भागो यहाँ से। আমার অপরাধ ক্ষমা করুন সেটি। সেদিন ওইভাবে স্যার সামনে অভিনয় না করলে আমার চাকরিটা চলে যেত। वो साला तन्मय गांगुली खामोका झमेला बांधिए गেল স্যার। কতক ছোট লোকদের লেলিয়ে দিয়ে স্যারজির মিলটাকে বন্ধ করে দিল। সালা চোরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, ও বেটাকে আমি একটা যদি সেটেল করতে পারবেন তো বলুন, নাহলে আমরা এই বেটাকে বুঝিয়ে দেবো। ওই বেটাকে একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু দেখিয়ে দেবো। কোনো দরকার নেই। ও বেটাকে আমি 375 ধারায় রেপ কেসের আন্ডারে ফেলে দেব। আমি আদালতে গিয়ে বলবো, মাননীয় ধর্মতার ওই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখে রাত্রে আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীর উপরে বলাৎকার করে, আর আমি সেই ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া সেই দৃশ্য নিজের সচক্ষে দেখিয়াছি। ব্যাস হয়ে গেল আর কি। वाह वाह वाह, आपको इंस्पेक्टर नहीं लगता, हविलदार बनना ही अच्छा लगता। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন হাবিলদার। अच्छा बोलो, तुम दोनों सुन लो, कल सवेरे तुम दोनों तन्मय गांगुलीर बाड़ीते कुछ ऑपरेशन करबे और हविलदार बाबू अपनी बात में जाবেন सिर्फ रिपोर्ट लिखने के लिए। মিতুল তো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু আমি ওকে কেমন করে বোঝাই যে আমি এক গরিব দাদার অসহায় অন্ধ বোন। অন্ধ হলো তুমি আমার এই জীবনের একমাত্র আলোর দিশারি কাজল। তুমি আমার এই জন্মের সুখ দুঃখ আলো আধার। তাই তাই তোমাকে না পেলে আমার জীবনের সব চাওয়া পাওয়াই যে অপূর্ণ থেকে যাবে কাজল। মা বাবা ভাই বোন আমাকে আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষা দিয়ে তুই সত্যি বলছি মিতুলদা, তোমার বাবা মা ভাই বোন আমাকে আমার মতো একটা অসহায় মেয়েকে মেনে নেবেন? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরের দেবী,
বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ভাই বোন ওরা শিশুর মতোই সরল। মিতুলদা, কেন হয়তো দুশ্চিন্তায় নিজের মনকে ক্ষতবিক্ষত করছি কারণ আমার মনের বাগিচায় তুমি অপরাজিতা ফুল হয়ে ফুটেছ। তোমার হৃদয়ে রামধুল রং দিয়ে আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছ। তাই সারা জগৎ সংসার তোমাকে মেনে না নিলেও কেউ তোমাকে আমার বুক থেকে আলাদা করতে পারবে না কাজল, কখনোই পারবে না। তুমি কতই না সুন্দর, আমার পুরো সাথ হয় গো। যদি ভগবান আমার দৃষ্টি শক্তি দিতেন তাহলে আমি দু চোখ ভরে তোমায় দেখতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখো কাজল, আর আমি আমার চোখ দিয়ে তোমাকে দেখাবো এই সুন্দর পৃথিবীর রূপ রং সৌন্দর্য। মিতুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রৌদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর আমি শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতায় বসা হরেক পাখির গান। আর সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার স্বরলিপি মিশিয়ে দিয়ে গাইব, তুমি আমায় করতে শিখি জীবনে অনেক বেদনায় সয়েছো, তুমি আমায় জীবনে অনেক বেদনা বলো কিছু তুমি খুব শীঘ্রই আমি আসবো, আর যেদিন আসবো সেদিন আমার ভালোবাসার এই মানুষ প্রতিমাকে লাল চেলিয়ার ঘোমটা দিয়ে ঢেকে লজ্জায় রঙে রাঙিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। এবার আমি আসি কাজল, এবার আমি আসি কাজল। সত্যি আমি ধন্য, সার্থক আমার নারী জীবন। ভগবান মনে হয় পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠে এনে দিয়েছেন। তাই তো দাদা এনে দাদাকে আমি বলবো। তোকে আর বলতে হবে না রে পুরি, দাদা তোর সব সংবাদ আমার আগে জানা হয়ে গেছে। কি সংবাদ জেনেছো দাদা? তোর বিয়ে। আমার বিয়ে? হ্যাঁ রে বোন, হ্যাঁ। মিতুলের কাছে সব শুনে আমি মিটিং থেকে বাড়ি ফেরার পথে ওদের বাড়ি গিয়েছিলাম। তোদের বিয়ের দিনটা আমি ঠিক করে এলাম দাদা। আগামীকাল মিতুলের মা বাবা আসবেন তোকে আশীর্বাদ করতে। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, হ্যাঁ। তাই তো তোর জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি।
বানিয়েছে। কাল ওরা তোকে যখন দেখতে আসবে তখন তুই এই শাড়িটা পরে ওদের সামনে কি দাঁড়াবি, কেমন? দেখি তোর চোখে জল। আনন্দে দাদা, আমার বিয়ে হবে বলে তোমার তোমার খুব আনন্দ হচ্ছে তাই না দাদা? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে দাদা। একা? তোমার কষ্ট হবে না? কষ্ট কষ্ট হয়তো হবে রে বোন, তবু মনে তো সান্ত্বনা থাকবে রে বোন যে আমি আমার বোনকে ভালো করে বিয়ে দিতে পেরেছি। দাদা দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি, আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত ব্যথা বেদনা ভুলে প্রাণ খুলে আসবো, প্রাণ খুলে। সে হাসি আমরা কান্ন দিয়ে ঢেকে দেবো। দেখি তোমরা আমরা साला तुम नेता है, नेता है दादागिरी कर তোমার নেতা করি আমরা গুছিয়ে দেবো। খবরদার অশালীন কথাবার্তা বলে সমাধান আমি পুলিশে দেবো। যাও যাও, চলে যাবো যেখান থেকে। কেন আমাদের সাথে এভাবে কথা বলছো? ওরাই ঘৃণ্য সমাজের জঞ্জাল, সুস্থ সমাজকে অসুস্থ করায় ওদের ডিউটি। কিন্তু ওরা বোধহয় জানে না যে সমাজ যারা চালায় তারা ওদের অনেক বেশি শক্তিশালী। সারা তুমি কত বড় শক্তিশালী, তাই তার পরীক্ষাটাই হয়ে যাও। কি চাও তোমরা? আর তোমার রূপসী বোনের উত্তল করো। আমি আমার একমাত্র বলে তোরা সর্বনাশ করতে পারবি না। তোর গতি যৌবনটাকে রক্ত গিলে খেলবে। বিয়ের আগে ভুল সজ্জাটা আজ আমি সেরে ফেললাম। আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে ঘন আধার, আর সেই আধারের মাঝে তাণ্ডব নৃত্য করছে এই সমস্ত হিংসা নিশাচরের রাজ। সারা তন্ময় গাঙ্গুলি পাগল হয়ে গেছে। চল আমরা কেটে পড়ি। এই লজ্জা সমাজে, এই লজ্জা সেই মহাপুরুষে যারা চেয়েছিলেন পরিষ্কার ভারত। হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি সেদিনকার ভারত নিয়ে লিখেছিলে মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘোষ হয়নি যে ভোরা সবার পরশে পবিত্র করা তীর্থলীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। উন্মাদ চোখের জল দিয়ে তোমার কবিতা চুরি করে বলছে সারা সমাজটা বিছে বিছে ভরা, মানবিকতায় চেয়ে গেছে তোরা, শাসনে শোষণে বেড়াতে ভরা। এই ভারতের কলঙ্কময় সাগর তীরে, এই ভারতের কলঙ্কময় সাগর তীরে মাটিতে আবার একই ঘটনার পুনরাবৃত্তি।
অমানসিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মস্তিষ্ক বিকৃতি আর আমার ভাবি পুত্রবধূর ওপর পাশবিক অত্যাচার। কিন্তু কারণ তারা সেই জানোয়ার পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলো, আমার হাত থেকে ওদের রেহাই নেই। আমিও দিদি স্যার, তদন্ত করে আমি বেটাকে পাকড়াও করেছি। মিস্টার হালদার, এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে এই শান্তিপুরের মাটিতে আপনার সম্মানের নষ্ট হতে পারে না স্যার। তাই তো ওই তন্ময় গাঙ্গুলি হাফ মার্ডার আর তার বোনের ইজ্জত হরণকারী বেটা কলির কর্ণকে আমি গ্রেফতার করেছি স্যার। কলির কর্ণ? বেটা বেজন্মা কুমারী মেয়ের সন্তান কোন এক নষ্ট চিত্রের মেয়ে জন্ম দিয়ে ভেঙে পড়েছি স্যার। তাই তো বেটা এখানে সেখানে মানুষ হয়ে শেষে কিনা একটা ডাকাত তৈরি ডাকাত। তাই আজ খুন কাল ধর্ষণ করেই চলছে। এত স্পর্ধা সেই কলির কর্ণের, সে কি ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির আসল স্বরূপটা এখনো চলে না? চিনলে কি যায় আসে স্যার, সে আপনাকে কেয়ারই করে না। সে বলে এই শান্তিপুরের বাদশা সেজে যা খুশি তাই করবো, আর আমার কাছে যে সারা বাধা দিতে আসবে সে ডিএসপি হোক আর এসপি হোক, সে সারাকে আমি জ্যান্ত ফিরে যেতে দেব না। এত স্পর্ধা সেই আজকের ডাক, ওই কোথায় সেই কলির কর্ণ? এ কি তুমি? অভাগা কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার? গ্রেফতার করার আগে আমি কারণটুকু জানতে পারলাম না। পারবে বাবুধন পারবে, ওই ডিএসপি স্যারের রুলের গোছানি যখন পেটে পড়বে তখন সব হুড় করে জানতে পারবে। বেটাকে লকাপে ভরে দে আর কালকে সকালে কোর্টে চালান করে দিবি। দাঁড়ান মিস্টার হালদার, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। আসলে একের দোষ অন্যের উপর চাপিয়ে কি যে বলেন স্যার, আজ প্রায় 16 বছর এই লাইনে চাকরি করছি। এই অপরাধের মুখ দেখলে সব মনের কথা ভুরভুর করে বলে দিতে পারি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি স্যার, এই কর্ণ তন্ময় গাঙ্গুলির মাথায় রোড মেরে তাকে উন্মাদ করেছে। কি বললেন? এই কর্ণ তার অন্ধ মনে কি নয় কষ্ট পেয়েছে করেছে স্যাররা। বিশ্বাস করুন স্যার, যে তন্ময় গাঙ্গুলি আমি তাকে চিনি না। আপনার অন্ধ বোনটাকে আমি কখনো চোখে দেখিনি। তবু পুলিশের সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য তুমি দায়ী। আর তার সাক্ষী মিস্টার হালদার। এই মিস্টার হালদার ঘুষ খেয়ে আসল অপরাধী কারার করে আমাকে অপরাধী সাজাতে চাইতেছে। সারা যদি আমার হাত দুটো খোলা থাকতো না, এর উপযুক্ত জবাবটা আপনাকে আমি দিয়ে দিতাম। এত বড় স্পর্ধা তোমার আজকের একজন নন ডিউটি পুলিশ অফিসারের গায়ে তুমি হাত তোলার স্পর্ধা দেখাও। আমার এই এরিয়ায় দাঁড়িয়ে মা বোনদের সম্মান হারের দিকে হাত তোলো, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো। স্যার আপনিও আমায় ভুল বুঝবেন। ভুল তো বুঝবেনই, কারণ আপনারা সবাই যে একই জাতের পুলিশ। এই সবাই থেকে অপরাধীকে নির্মূল করার পরিবর্তে অপরাধী তৈরি করাই যে আপনাদের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাই এই কলির কর্ণকে আপনারা অপরাধী বানিয়ে আপনারা একটা নাটক তৈরি করেছেন সবাই মিলে। জন্মটাই যার জঘন্য অপরাধের সেই বেজন্মা তোমার সন্তানের মুখে নীতি কথা মনে হয় না। ওই মিথ্যে অপরাধের সাজা দিতে আপনি আমাকে ফাঁসিয়ে ঝুলিয়ে দিন, আপনি আমায় গুলি করে মারুন, কিন্তু আমার জন্ম লগ্ন নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করবে সবাই ভগবান হলো, তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছে? আগে মা লক্ষ্মী, ওই তন্ময় গাঙ্গুলিকে পাগল আর বলতেও তোমার কাছে লজ্জা পাচ্ছে মা লক্ষ্মী। তার অন্ধ বোনটাকে র্যাপ করেছে। মিথ্যে কথা। পূজা তুই বাড়ি যা। বাবা,
তুমি কেমন করে কথা বিশ্বাস করলে যে ভদ্রলোক একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করেছিলেন আর এই বুঝি তার প্রতিদান? তুই ছেলে মানুষই করিস না, আমি বলছি তুই বাড়ি যা। হ্যাঁ যাবো, তবে তার আগে কর্ণকে আমি এখান থেকে মুক্ত করে নিয়ে যাবো। পূজা, এ তুই কি করছিস? একটা ফেরারি অপরাধীকে। কর্ণের কোনো অপরাধ করেনি বাবা, কর্ণ সম্পূর্ণ নিরপরাধ। কর্ণ যদি নিরপরাধ হয় তা কোর্টে প্রমাণিত হবে। আমাদের ডিউটি কর্ণকে সঠিক সময়ে কোর্টে চালান করা। সবাই ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। কেউ এক পা নড়ার কষ্ট করবে না, যে যেখানে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। একটু লড়ার চেষ্টা করলে মেয়েটাকে আমি গুলি করে মেরে দেবো। কর্ণ, যদি নিজের ভালো চাও তো আমার কাছে সারেন্ডার করো। মনে রাখো, আমার কাছ থেকে পালিয়ে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। সেগুলি যদি আপনার মেয়ের পক্ষ ভেদ করে আমায় স্পর্শ করতে পারে তাহলে আপনি চালান, আমি মৃত্যুর জন্য ভয় করবো না, চালান। আপনার কাছে আমি 3টা দিন সময় চেয়ে নিলাম স্যার। 3টা দিন, ওই 3 দিনের মধ্যে যদি আমি আসল অপরাধীকে আপনার সামনে এসে হাজির করাতে না পারি আমি নিজে এসে ধরা দেবো। এসো এসো ম্যাম সাহেব, আমি নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত আপনার রায় নেই। এসো। পাগলো শালা, এই ডিএসপি স্যারের মেয়েকে নিয়ে পালাচ্ছে। সরি স্যার, ভুল হয়ে গেছে আর কি। শিগগির চলে যাও, ওরা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, কেমন করে বাধা দেব স্যার? পূজা আমাকে যেভাবে ঢাল করে একটা কর্ণ পালাচ্ছে, গুলি চালাতো যে আমার ভয় মিস্টার হামলার, যেমন করে হোক যেভাবে হোক কর্ণকে আমার চাই। হ্যারি আপ। কি হলো রে ঠেলা? ডাবার চাল দিয়ে উল্টে গেল। কিস্তি মারার আগে বেটা কর্ণ কেরামতি করে পালিয়ে গেল। কর্ণ হয়তো ভেঙে যাবে। যার মেয়েকে নিয়ে পালাচ্ছে সে মাথা ব্যথা বাড়ো। আমার শুধু ভয় করছে রে ঠেলা, যদি করোনা প্রতিশোধ নিতে আমায় খুন করে। ভয় পাচ্ছেন স্যার? মোরার জন্য কি ভয় পাচ্ছিস? অমন আমি হাজার মরতে পারি, কিন্তু এখনো বংশ বিস্তারটাই করতে পারলো না রে। সেই জন্যই আমার মরতে ভয় হয়। কি আর করি বল? এবার ওই ডিএসপি স্যারের পিছনে